ছেলে দুটো বেরিয়েছে সেই কখন, এখনো ফিরল না। অরুকে তো আনতে যেতে হবে। চিন্তায় পায়চারি শুরু করে দিয়েছে দুই বেয়ান। রাবেয়া চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ। ছেলের জন্য নয়, বৌমার জন্য। বেচারি ঢাকা শহরের সন্ধ্যাবেলায় একা একা ফিরতে যদি কোনো বিপদে পড়ে। খাদিজা বেগমের দুশ্চিন্তা অন্য জায়গায়। জামাই আর ছেলে একসাথে বেরিয়েছে, যদি আবার হাতাহাতি হয়ে যায়। বিথি আর তোহান অনবরত কল লাগাচ্ছে দুইজনের ফোনে, কেউ ধরছে না। বিথি জানতো অরুর কাছে অরুর ফোন নেই, তাই ওর ফোনে কল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চৌধুরী বাড়িতে এখন চিন্তার পরিবেশ। আদনান সাহেবকে জানানো হয়নি চিন্তা করবেন বলে, তিনি অফিসে রয়েছেন। আদনান সাহেবও হার্টের মানুষ, বেশি চিন্তা করা তার শরীরের ওপর বাজে প্রভাব ফেলবে। আদনান সাহেবের বাড়ি ফেরার আগে যদি তিনজনে না ফেরে তখন ব্যাপারটা না চাইতেও জানাতে হবে। তিনজনে বিভৎস অবস্থায় বাইরে বসে আছে। ডাক্তারকে ডাকা হয়েছে, তিনি দেখে বলেছেন বাঁচার সম্ভাবনা নেই, কিন্তু তাই বলে হাল ছেড়ে দেওয়া তো কোনো ডাক্তারের কাজ নয়। তুলিকাকে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। শেষ ভরসা উপরওয়ালা, তিনি যেন বাঁচিয়ে দেয় তুলিকাকে। অরু এইদিকে হাউমাউ করে কাঁদছে, তার কোলেই তো হেলে পড়েছিল অজ্ঞান অবস্থায়। মুখটা কি নিষ্পাপ ফুলের মতো। সে দৃশ্য চোখের সামনে থেকে সরছে না অরুর। অরুর অবস্থা রুদ্রকে বেশি করে নাড়িয়ে দিচ্ছে। সে অরুকে শক্ত করে নিজের বুকের সাথে লেপটে নিল। ডাক্তার তোকেও বারণ করেছে টেনশন না নিতে। আজ হয়তো তুলিকা সবাইকে সত্যিটা জানিয়ে একটি বন্ধুত্ব নতুন করে গড়ে দিয়ে গেল। নিজেকে পাপমুক্ত করলো, কিন্তু দিয়ে গেল শেষ মুহূর্তে এই পৃথিবীকে ছেড়ে যাওয়ার সীমাহীন কষ্ট। ওর অস্তিত্ব হারিয়ে ফেলার ভয়, মনের মধ্যে একটা ইচ্ছা, আর একটু থেকে গেলে কি মন্দ হয়? হয়তো হয়। তুলিকা অরুর কান্না সবার ইচ্ছেকে উপেক্ষা করতে সার্থক হয়েছে। তুলিকা নিজের কথা রেখে ঠিকই চলে গেল, কারো মায়ে জড়ালো না। এই খবর আসলো ঠিক আধা ঘন্টা পর। ডাক্তারের মুখ দেখে রুদ্র আর অরিন ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল, কিন্তু যখন মুখ দিয়ে বলল শি ইজ নো মোর, কথাটা খপ করে বুকে যেয়ে লাগলো। শূন্য লাগলো নিজেকে। রুদ্র যে কিনে নিজেকে পাষাণ মনে করত, তার মনের ভিতরের অনুভূতিটিও ঠিক একই রকম। অরুর অবস্থা তো আর বর্ণনা করার মতো নয়। যার আগে ঠিকই জিতে গেল তুলিকা, হেরে গেল রুদ্র আর অরিন। সাদা কাপড়ে যখন তুলিকার প্রাণহীন শরীর ইমার্জেন্সি থেকে বাইরে আনলো, তখন অরু অজ্ঞান। তুলিকার চলে যাওয়ার কথায় যেন অরু স্তম্ভিত হয়ে পড়ে। তুলিকাকে ভীষণ আপন করে নিয়েছিল এই অল্প কয়েকদিনে। হয়তো প্রথমে তুলিকার কাছ থেকে আসল সত্য জেনে রাগ হয়েছিল অরুর। কথা বলতে চাচ্ছিল না, কিন্তু তুলিকা তার অসুখের কথা সর্বপ্রথম অরুকে জানিয়েছিল। নিজের হাতের উপর মৃত্যু শয্যায় ঢলে পড়েছিল তুলিকা। কিভাবে তা মেনে নিবে অরু? সবেমাত্র অরুর জ্ঞান ফিরেছে। হাসপাতালের একটি কেবিনে ডাক্তার দেখছেন, তেমন গুরুতর নয়। মাথায় চাপ পড়ায় আর কান্নাকাটি করার জন্য জ্ঞান হারিয়েছে। কিছু ঔষধ দিয়েছে, খাওয়াতে হবে। আদর্শ অবস্থায় বসে আছে অরু। বেডের এক পাশে অরিন বসে আছে, আর আরেক পাশে দাঁড়িয়ে আছে রুদ্র। কারো শরীর মন ভালো নয়। অরু কোনো কথা বলছে না। চুলগুলো নার্সরা উঁচু করে বেঁধে দিয়েছে। অরু আস্তে আস্তে চোখ তুলে একবার অরিন আর একবার রুদ্রের দিকে তাকে মাথা ফের নিচু করে বলল, তুলিয়াপুর বডির কি হয়েছে? তুলির শরীর হাসপাতালে দান করে গিয়েছিল, তাই হাসপাতাল থেকে তুলির দেহ কাউকে দিবে না। তারা তা তাদের গবেষণার কাজে লাগাবে। অরিনের গলা বিষাদে পরিপূর্ণ, কথাগুলো বলতে যেন কষ্ট হচ্ছে। কান্না বেরিয়ে আসবে, কিন্তু নিজেকে যথাযথ চেষ্টা করছে সামলিয়ে নেওয়ার। কেন চলে যেতে হলো তুলিয়াপুর? তাকে কত করে বললাম যেও না, যেও না। একটু কথা শুনল না। স্বার্থপরদের মতো শুধু নিজেরটা দেখল, চলে গেল। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল অরু, গলায় অভিমান ভরা। পাশে দাঁড়িয়ে থাকা রুদ্র অরুর মাথায় হাত ঠাকালো। থামাতে বলল না, শুধু বলল, যার যাওয়ার সে যাবেই। কালের পরিবর্তন, আমরা এই বেদনা ভুলে যাব। সময়ের অনন্ত পর্যন্ত শুধু থেকে যাবে স্মৃতিগুলো। তাই স্মৃতিগুলোকে জড়িয়ে রাখো, কষ্ট কম হবে। অরু অশ্রু সজল দৃষ্টিতে রুদ্রের দিকে তাকালো। ঠোঁট কামড়ে ধরে রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল অরু। অরিন চুপ করে দেখছে। সে তার বোনকে বোঝে। অরু এমন পরিস্থিতিতে কখনোই মানানসই হতে পারে না। অনেক সময় লাগে, তাই ওকে জোর করে না।
দুদিন হয়ে গেছে তুলিকার মৃত্যুর। পরিবারের কাউকে কিছু বলা হয়নি, শুধু জানে অরু বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েছে। সেটা শুনে রাবেয়া চৌধুরী পুরো বাড়িটা মাথায় তুলে বলা শুরু করলেন, ইস, এই জন্য বারবার বলি একটু খাওয়া দাওয়া কর, শরীরে নেই কোনো চর্বি, শুধু হাড় আর চামড়া, এই জন্য এমন হয়। আরও অনেকক্ষণ ধরে বাক্য বৃষ্টি করলেন রাবেয়া চৌধুরী। অন্যান্য সময় হলে এই দৃশ্যতে অরুর ঠোঁটের কোণে মৃদু হাসি খেলা করত, কিন্তু সেই সময় অরু শুধুই ফ্যালফাল করে চেয়েছিল রাবেয়া চৌধুরীর দিকে। মেয়ের অমন চাহনিতে দু মায়ের কেমন যেন ঠেকল। রাবেয়া চৌধুরী আর বেশি কথা না বাড়িয়ে বিথিকে দিয়ে অরুকে ওর ঘরে নিয়ে যেতে বলল। অরু ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ঘরের ভিতর থেকে হঠাৎ মৃদু শব্দে গানের আওয়াজ আসে। অরুর ক্লান্তিময় চোখ ঘরের দিকে অলক্ষ্যে তাকালো। ব্যালকনি স্লাইডিং ডোরটা অরু আগে থেকেই কিঞ্চিত ফাঁক করে রেখেছিল। ঘরের ভিতর থেকে মৃদু দুতিতে চোখে পড়ল একটা অবয়ব, দীর্ঘাঙ্গী দেহ। অরু ভয় পেল না। স্লাইডিং ডোরটা ঠেলে অরুর সামনে এসে দাঁড়ালো রুদ্র। রুদ্র এতক্ষণ স্টাডি রুমে ছিল। সকাল থেকে হয়তো অরুর সাথে এটা নিয়ে মাত্র 3 বার দেখা হয়েছে রুদ্রর। একবার সকালে নাস্তা করতে, আর একবার দুপুরে খাবার টেবিলে। ইদানিং অরুকে নিয়ে রুদ্র বেশ টেনশনে আছে। কি হয়েছে আমাকে বলবে? কোনো রকমের ভাবভঙ্গি করল না রুদ্র। কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলো অরুকে। সে আগের মতো। রুদ্রর এমন কথায়ও অরুর কোনো ভাবান্তর হলো না। নির্বিকার ভঙ্গিতে বলল, আমার আবার কি হবে? শীতল কণ্ঠে উত্তর দিল অরু। রুদ্রর চোয়াল শক্ত হয়ে উঠল এইবার। ঝাঁঝালো দৃষ্টি নিক্ষেপ করল রুদ্র। বেশ কিছুক্ষণ ধরে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করেছে রুদ্র। রুদ্রের ধৈর্যের সীমা অতিক্রম করেছে আজ অরু। অরুর বাহুদয় দৃঢ়ভাবে আঁকড়ে ধরল রুদ্র। অরু বেশ বিস্মিত হয়ে তাকালো রুদ্রের দিকে। বিয়ের প্রথম দিনের পর থেকে কখনো রুদ্র ওকে এমনভাবে ধরেনি। রেগে গেলেও না, কিন্তু আজ। আই ওয়ান্ট টু ব্যাক মাই ওন অরুণিমা আব্রাহাম চৌধুরী। দিস ইজ নট মাই অরু। আই জাস্ট ক্যান হ্যান্ডেল ইট। আমিও যে সুস্থ হতে চাচ্ছি, কিন্তু পারছি না আপনার অরুণিমা হতে। আমি কি আর ভালো হতে পারবো না? শেষের কথা বলতে যে অরুর গলা ভিজে আসলো। কান্না আটকাতে পারল না। রুদ্রর বাহুর বন্ধন হালকা করল। বাহু থেকে হাত সরিয়ে অরুর গোল মুখের দিকে হাত স্পর্শ করে বলল, চলো ঘুমাবে। বলে অরুকে নিয়ে আসলো ঘরে। ডাক্তার বলেছেন এখন অরু যত শান্ত থাকবে, মন ভালো রাখবে এবং যত ঘুমাবে তত তাড়াতাড়ি সুস্থ হবে। ডাক্তার আরও বলেছেন অরু আসলে শারীরিকভাবে অসুস্থ নয়, মূলত সে মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। এজন্য ঔষধে কোনো কাজ হবে না বলে মনে হয়। ঘরে তখনও মৃদু আওয়াজে গানের তৃপ্তি অনুভূতিগুলো কানে আসছে। অরুকে খাটে শুয়ে দিল রুদ্র। চুলে আলতো করে হাত বুলিয়ে সোজা হলো। অরু তখন রুদ্রের হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছেন? একটু বাইরে কাজ আছে, শেষ করে তাড়াতাড়ি ফিরছি, তুমি ঘুমাও। কিন্তু আপনি পাশে না থাকলে ঘুম আসবে না যে আমার। রুদ্র অরুর পাশে বসল। অরুর চোখের কোণে জল দেখতে পেল রুদ্র। যত্ন করে চোখের কোণে জমা অশ্রু মুছে দিল। অরু এক দৃষ্টিতে চেয়ে রয়েছে রুদ্রর দিকে। চোখে একরাশ আকাঙ্ক্ষা, রুদ্রকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা। রুদ্র সমুদ্রের ধীর তরঙ্গের মতো কণ্ঠে বলল, আমি জানি দূরে যাচ্ছি না, বাড়িতে আসছি, এক্ষুনি আসছি, একটু একা ঘুমানোর চেষ্টা করো। অরু আর কথা বাড়ালো না, নিঃশব্দে রুদ্রের হাত ছেড়ে দিল। রুদ্র বিবর্ণ হেসে উঠে দাঁড়ালো। অরু বুক ভরে নিঃশ্বাস নিল। হাত শক্তভাবে মুঠো করে চোখ বন্ধ করে নিল। রুদ্র সবকিছু দেখে বেশ খুশি হলো। আজই প্রথম অরু একা ঘুমানোর চেষ্টা করছে। এই 2 দিন অরু রুদ্রের হাত ধরে ঘুমানোর চেষ্টা করত। বললেও শুনতো না, বলতো চোখ বন্ধ করলে মনে হয় হারিয়ে যাচ্ছে অনেক দূরে, আর কখনো ফিরে আসবো না, আমি পারবো না। রাত ভর ভয়ে থাকতো। যখন ক্লান্ত হয় ভোরের দিকে চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসলে একটু ঘুমাতো। রুদ্র জানে বাইরে থেকে যখন ফিরে আসবে তখনও দেখবে অরু জেগে আছে, ফ্যালফ্যাল করে চেয়ে আছে দরজার দিকে রুদ্রর আসার প্রতীক্ষায়। আমি আসবো? রুমের বাইরে থেকে রুদ্রের গলা পেতে বিথি সোফায় বসে থাকা অবস্থায় উঠে দাঁড়ালো। অবাক হওয়ার ভান করে বলল, বাবা, আজ রাতের চাঁদ কোন দিক দিয়ে উঠেছে? স্বয়ং রুদ্র মহাশয় আমার দরবারে অবশ্যই আসবেন। রুদ্র ঘরে ঢুকলো। বিথির দেয়া খোঁচা গায়ে মাখল না। পুরো ঘরে একবার চোখ বুলিয়ে বলল, দুলাভাই আর ইভান কোথায়? তারা বাপ বেটার নতুন অভ্যাস হয়েছে,
প্রত্যেক দিন রাতে বাইরে যাওয়া আর উল্টাপাল্টা খেয়ে বাড়ি ফেরা। আয় বস। সোফায় পুনরায় বসতে বসতে বলল বিথি। শেষের বাক্য রুদ্রকে পাশে বসার জন্য বলল। রুদ্র যে বসল বিথির পাশে। বিথি দৃষ্টি সরু করে রুদ্রকে পর্যবেক্ষণ করল। কি হয়েছে তোর? ঠিক আছিস? অরু ঠিক আছে তো? ঠিক আছি। অরুও অরুর মতো আছে, সে আগের মতোই। ভয় পাচ্ছে, কথা বলছে না, ঘুমোচ্ছে না, খাচ্ছে না। ওকে নিয়েই যা চিন্তা। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, বলল বিথি। কিভাবে ঠিক হবে শুনি? বিয়ের পর থেকে যে মেয়েকে আমি 1 মিনিটের জন্য চুপ করাতে পারিনি, ডাবর দিও না, সেই মেয়েকে এখন কথা বলেও কথা বলানো যাচ্ছে না। শুধু ফ্যালফ্যাল করে চেয়ে আছে। সে দৃষ্টিতে কোনো অনুভূতি নেই, অনুভূতি শূন্য। কিছুক্ষণ থামল রুদ্র। ওর মুখ লাল হয়ে উঠেছে। যে মেয়ে সারাক্ষণ ব্যাঙের মতো এদিক ওদিকে লাফিয়ে বেড়ায়, সেই মেয়ে এখন ঘরের থেকে বেরোতে চায় না। কিভাবে ঠিক হবে? রুদ্রর কণ্ঠস্বর ঝাঁঝালো হয়ে উঠল। বিথি ভাইয়ের কাঁধে হাত দিয়ে কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ একটা কণ্ঠ ভেসে আসলো ওদের কানে। আমি ব্যাঙের মতো লাফাই বেড়াই? অরুর কণ্ঠ ভেসে আসতেই রুদ্র আর বিথি দরজার দিকে তাকালো। অরু দরজার একপাশে নিজের শরীর আড়াল করে দাঁড়িয়ে আছে। চোখে শিশুসুলভ বিস্ময়। চুলগুলো এলোমেলো, বাঁধা ছিল, খুলে ফেলেছে। ওকে দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না বিথি। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বিথির দিকে তাকালো। বিথি রুদ্রের তাকানো দেখে বুঝল রুদ্র ভীষণ হতাশ। বিথি উঠে যে অরুকে ভিতরে নিয়ে আসলো, নিজেদের মাঝে বসালো অরুকে। অরু তখন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রর দিকে। উঠে এসেছ কেন? শান্ত আর কঠোরের মাঝামাঝি স্বরে জিজ্ঞেস করলো রুদ্র। আগে আপনি বলেন, আমাকে ব্যাং কেন বললেন? সব গেছে, কিন্তু জেটটা যায়নি। অরুর মুখ চুপসে আসলো রুদ্রের কথা শুনে। আর কোনো প্রশ্ন না করে বিথির দিকে তাকালো। বিথি ভাইয়ের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বলল, ইস, রাগ করে না অরু। রুদ্র একটু টেনশনে আছে, তাই অমনভাবে বলছে। টেনশন করার কারণটাও নিশ্চয় আমি। আর আমি ঘরে একা থাকতে চাচ্ছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল, তাই এখানে এসেছিলাম। সরি, বলে অরু উঠে দাঁড়িয়ে এক দৌড়ে ঘর ছেড়ে দিল। বিথিও পিছনে যেতে চাচ্ছিল, রুদ্র আটকে দিল। ওকে বসে বলল, যে লাভ নেই, আমারই যেতে হবে। তুই ওইভাবে বলতে গেলি কেন? শাসনের সুরে বলল বিথি। মাঝে মধ্যে এমন অবস্থায় একটু রাগ করতে হয়, না হলে নিউরনগুলো মোটেই কাজ করতে চায় না। রুদ্রের কথা শুনে হেসে ফেলল বিথি। ভাইয়ের হাতে হালকা চাপড় দিয়ে বলল, তুই পারিস বটে। মেয়েটার পিছনে না লাগলে তোর ঘুম হয় না, তাই তো? রাতে এখন এমনিতেও ঘুম হয় না, কয়েকদিন পর ভার্সিটি খুলবে। এমন যদি চলে অরু পড়াশোনায় কিভাবে ফোকাস করবে? আমি কিভাবে কাজে ফোকাস করব? এই জন্যই তো তোর কাছে আসা। বিথির চোখ বেশ বড় হয়ে উঠল। অবাক চোখে তাকে বলল, আমার কাছে কেন? আমি ভাবছি আমরা সবাই মিলে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসলে ভালো হয়। জলবায়ু পরিবর্তন হলে অরুরও ভালো লাগবে, হয়তো পরিবেশের সাথে মিশে গেলে সুস্থ হয়ে উঠতে পারে। রুদ্রের কথা শুনে বিথি প্রায় চেঁচিয়ে উঠল। উত্তেজিত কণ্ঠে বলল, বেশ ভালো বুদ্ধি। সত্যি বিয়ের পর অরু তোকে অনেক পরিবর্তন করে দিয়েছে ভাই। তুই মাকে বলে দিস, আমরা কালকেই বেরোবো। বলতে বলতে উঠে দাঁড়ালো। বিথি উঠে দাঁড়ালো, হেসে বলল, তুই হয়তো আমার কথার গুরুত্ব দিলি না, কিন্তু তুইও জানিস আমি যেটা বলেছি সেটা 100% সত্যি। রুদ্র অরুর কাছে এসে বসল। রুদ্রের কথার জন্য বেচারি রেগে কষ্ট পেয়ে ঘুমিয়ে পড়েছে। রুদ্র অরুর কপালে চুমু দিয়ে বিড়বিড় করে বলল, রাগ করে হলেও ঘুমিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। কথা দিচ্ছি, কালকে সকালে ঠিক তোমার রাগ ভাঙিয়ে দেব, বুঝলে ব্যাংদের রানী? বলে আবারও অরুর ললাটে নিজের ঠোঁটের স্পর্শ করে দিল। সোনা, ও সোনা, ওঠো। সকাল সকাল রুদ্রের মিষ্টি ডাকে অরু পিটপিট করে চোখ মিলল। অস্পষ্ট দৃষ্টিতে রুদ্রের অবয়ব চোখের সামনে ঠেকল অরুর। অরু আস্তে আস্তে আধশোয়া হয়ে বসল। ঘরে কোনো ঘড়ি না থাকে অরু বুঝতে পারছে না। রুদ্রের মুখে একগাল হাসি। রুদ্রের মুখে এমন হাসি অরু দেখেছে বলে মনে পড়ছে না। অরু মুখ কাঁচমুচু করে বলল, কি হয়েছে? সকাল হয়ে গেছে, উঠতে হবে, রেডি হতে হবে ব্যাংরানী। রুদ্রের কথায় অরু পাত্তা দিল না। এবার গত রাতের কথা হয়তো মনে পড়ে গিয়েছে। রাগ আবার ফিরে এসেছে মাথায় ভর করতে। রুদ্র অরুর মুখের চাহনি দেখেই তা বেশ বুঝতে পেরেছে। রাগ করে থাকতে হবে না সোনা, রেডি হও তাড়াতাড়ি।
অরুর মাথায় হাত বুলিয়ে বলল রুদ্র। অরু রুদ্রের দিকে না তাকিয়ে বলল, কেন, কোথায় যাব? রুদ্র বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালো, অরুর দিকে তাকে মুচকি হেসে বলল, রেডি হলেই জানতে পারবে সোনা। বলে ঘর থেকে বেরিয়ে গেল রুদ্র। অরু শূন্য দৃষ্টিতে চেয়ে রইল দরজার পানে। অরু গাল ফুলিয়ে বিড়বিড় করে আপন মনে বলল, কালকে ব্যাঙের মতো, আজ ব্যাঙদের রানী করে দিল, অসভ্য লোক। তারপর আবার প্রশ্নের জবাব দেয় না। যাও রেডি হব। না বলে একইভাবে গাল ফুলিয়ে বসে রইল। নাসরিন, জিনিসপত্র ভালো করে গুছিয়ে রাখছিস তো? বেশ কয়েকদিনের জন্য যাচ্ছি, কিছু ফেলে গেলে মহাবিপদ। চেঁচিয়ে ঘর মাথায় তুললেন রাবেয়া চৌধুরী। সকাল থেকে বিথি আর রাবেয়া চৌধুরী উত্তেজনায় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। সকালে ঠিক মতো নাস্তা করেনি। যাচ্ছে তো 5 দিনের জন্য, কিন্তু রাবেয়া চৌধুরী আর বিথি যা প্যাকিং করছে তাতে মনে হয় 1 বছরের জন্য যাচ্ছেই। আদনান সাহেব তো বলেই ফেললেন, রুদ্র একটা কাজ করব, এই মেয়ে আর মাকে গ্রামে রেখে আসব, বাড়িতে কিছুদিনের জন্য শান্ত থাকবে। ছেলে আর জামাইয়ের সাথে লিভিং রুমে বসে বলল। তার কথা শুনে তোহান ও রুদ্র মুখ টিপে হাসল। যতই হোক শাশুড়ির বউ বলে কথা, জোরে হাসলে তোহানের খবর হয়ে যাবে। অরুকে সিঁড়ির সামনে এসে দাঁড়াতে দেখে রুদ্র উঠে গেল অরুর কাছে। অরু রেডি হয়ে এসেছে। অরু আজ রয়্যাল ব্লু ডার্ক শেডের একটা কুর্তি পরেছে, একই কালারের ওড়না আর পায়জামাও। হয়তো রুদ্রর সাথে ম্যাচিং করে পড়েছে, চুল ছেড়ে দেয়া, কোমরের কাছে যেয়ে যা কুকড়ে গিয়েছে। বোঝাই যায় চুলের মালকিন চুলের যত্ন তেমন নিচ্ছেন না। কোনো রকমের সাজগোজ নেই, কানে নেই কোনো দুল, চোখে নেই কাজল। অবশ্য রুদ্রের তাতে যায় আসে না। অরু না সাজলেও রুদ্রের দৃষ্টি তখনও অরুর উপর থেকে সরে না, যেমনটা এখন। রুদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অরুর দিকে। অরুর সেই দিকে কোনো মাথা ব্যথা নেই। সে নিচে উকি দিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। আচ্ছা, আজ কি কেউ বাসায় আসবে? সে নিচে উকি দিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। আচ্ছা, আজ কি কেউ বাসায় আসবে? নিচের দিকে চেয়ে চোখ রেখেই বলল অরু। রুদ্রর কোনো উত্তর না দিয়ে অরুর হাত ধরে সাবধানে নিচে আনলো। নিচে এসে দাঁড়াতে দাঁড়াতে রুদ্র বলল, আমরা আজ গ্রামের বাড়িতে যাব। অরুর কানে কথাটা যেতেই ওর চোখ মনি চকচক করে উঠল। অরু চারদিকে চোখ বুলিয়ে দেখে নিল আশেপাশে কেউ আছে কিনা নেই। অরু রুদ্রের একদম কাছে যে দাঁড়ালো, পায়ের আঙুলের ওপর ভর দিয়ে হালকা উঁচু হয়ে গলা একদম খাদে নামিয়ে বলল, মশায় কামড়াবে না বুঝি? অরুর খোঁচায় চোখ সরু করে তাকালো রুদ্র। ভুরু জোরে উঁচু করে বলল, শরীর মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, তাহলে গ্রামে যাওয়া ক্যান্সেল। দাঁতে দাঁত চেপে বলল রুদ্র। অরুও সঙ্গে সঙ্গে বলল, না। রুদ্র ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। চৌধুরী বাড়ি থেকে 3টি গাড়ি বেরোচ্ছে। প্রথমে 2টা যাওয়ার কথা ছিল, কিন্তু পরে রুদ্র মত পাল্টিয়ে বলল, আমি আর অরু আলাদা গাড়িতে আসছি, তোমরা যাও। বলে রুদ্র অরুকে নিয়ে অন্য গাড়িতে উঠল। ড্রাইভ রুদ্র নিজেই করবে। গ্রামে পৌঁছাতে 5-6 ঘন্টা লাগবে, কোনো রকমের জ্যাম ছাড়া। আর হাইওয়েতে উঠতে উঠতে যদি জ্যামে পড়তে হয় তাহলে কয় ঘন্টা লাগবে তা ঠিকমতো কেউ বলতে পারবে না। ভাগ্যক্রমে হাইওয়েতে ওঠার আগ মুহূর্তে কোনো জ্যামে পড়তে হয়নি চৌধুরীদের একটি গাড়িরও। স্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছে রুদ্র। পাশে অরু একমনে চেয়ে আছে জানলার বাইরে। গাড়িতে মৃদু স্বরে চলছে অরুর প্রিয় রবীন্দ্রসঙ্গীত। এখন বাজছে, ওহে আর কারো পানে চাহিব না আর, করিব হে আজি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এক্ষুনি করিব, তুমি যদি বলো এক্ষুনি করিব, বিষয় বাসনা বিসর্জন। গাড়িতে ওঠার পর থেকে এখন পর্যন্ত অরু একটা কথা বলেনি, রুদ্র জোর করেনি। গ্রামে গেলে ওখানের পরিবেশ পেলে এমনিতেই কথা বলতে হবে। ঢাকা থেকে যত দূরে চৌধুরীদের গাড়ি যাচ্ছে, শীতল বাতাস যেন ততই বাড়ছে। গ্রামে ঠান্ডা আরও বেশি হবে। রুদ্র তাই গাড়িতে ওঠার আগে অরুর জন্য একটা স্কার্ফ রেখে দিয়েছিল, ঠান্ডা অতিরিক্ত বাড়লে অরুকে দিবে। সন্ধ্যা 6টা বাজে। রুদ্ররা সবেমাত্র গ্রামের পথে ঢুকেছে। রুদ্ররা মাঝে 2বার থেমেছিল। প্রথমে রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য, আর দ্বিতীয়বার বিথি অসুস্থ হয়ে পড়েছিল, বমি করেছিল 3বার। বিথি যখন একটু স্বাভাবিক হয়েছিল তখন রুদ্র কঠিন কণ্ঠে বলেছিল, গ্রামে ঘুরতে গেলে মনে হচ্ছে তোর সাথে সব কিছু হয়। বিথি তখন কোনো উত্তর দেয়নি, শুধু চেয়েছিল কটমট করে। রুদ্র তার প্রতিশোধ নিতে ভুলে না, সেটা বিথিও জানে। গ্রামের রাস্তায় ঢোকার আগে রুদ্র অরুকে স্ক্রাব দিয়ে ভালোভাবে কান গলা ঢেকে দেয়।
অরু আপত্তি জানালে রুদ্র এক ডাবর দিয়ে চুপ করিয়ে দেয়। বেশি পাকনামি করলে এমন চর লাগাবো কানের কাছে, আর কথা বলতে পারবে না। রুদ্রর এক ডাবরে অরু রীতিমতো তটস্থ হয়ে রইল, চোখ দিয়ে যেন এক্ষুনি জল পড়ে বন্যা হয়ে যাবে। তাই দেখে রুদ্র আবার বলল, খবরদার, চোখ দিয়ে যেন এক ফোঁটা নোনা পানি না বেরোয়, তাহলে থাপ্পড় এমনিও খাবে অমনিও খাবে, বলে রুদ্র নিজের সিটে আবার সোজা হয়ে বসল। গাড়ি স্টার্ট দিতে দিতে একবার অরুর দিকে চোখ বুলিয়ে নিল। অরু তখনও ঠোঁট উল্টে রুদ্রের দিকে চেয়ে আছে, যেন বলতে চাচ্ছে, আপনি আমাকে বকলেন, জানার কথা বলবো না। রুদ্র সেই দিকে কোনো পাত্তা না দিয়ে গাড়ি চালাতে মনোযোগ দিল। গ্রামের রাস্তা ভীষণ সরু, একটি গাড়ির বেশি আরেকটি মানুষের হাঁটার মতো জায়গা এই রাস্তায় অবশিষ্ট থাকে না। এই রাস্তার মোড়ে একটা খাম্বায় টিমটিম করে জ্বলছে ছোট্ট একটা বাল্ব। এই রাস্তায় সচরাচর কোনো গাড়ি আসে না। এই রাস্তা হয়তো গ্রামবাসীরা হেঁটে যাওয়ার জন্য বা ভ্যান গাড়ির জন্য ব্যবহার করে থাকে। রুদ্রর গাড়ি সবার পিছনে, রাস্তা এবড়োখেবড়ো, তাই ভীষণ সতর্ক হয়ে চালাতে হচ্ছে। একটিবারের জন্যই এদিক থেকে ওদিক হয়ে যায়, তাহলে সোজা ধান খেতে। অরু একটু স্বাভাবিক হয়েছে রুদ্রর বকা খাওয়ার পর। জানালার কাঁচ ওঠানো, অরুর কৌতূহলী মনে বাইরের দৃশ্য দেখতে চায়, কিন্তু রুদ্র ভয় নামাতে পারছে না। বাইরে অন্ধকার হয়ে গেলেও চাঁদের মিষ্টি আলো পুরো গ্রামকে রাঙিয়ে দিয়েছে এক সৌরভময় পরিবেশে। রুদ্র একবার আর চোখে অরুকে দেখে নিল। বেশ লম্বা পথ পেরিয়ে চৌধুরীরা কেবল এসে থামল তাদের পৈতৃক ভিটায়। রুদ্র দাদারা এই গ্রামের জমিদার ছিল একসময়। সেই হিসাব করলে রুদ্ররা এখনও এখানকার জমিদার। রুদ্রর দাদা এখনও তাদের জমি রক্ষা করে আছে। এই গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার চৌধুরীরা, শুধু যে টাকার দিক থেকে তা নয়, সম্মানের দিক থেকেও। ভীষণ বড় উঠানে এনে গাড়ি থামল। উঠান গোবর দিয়ে লেপটে দেওয়া রয়েছে। উঠানের সামনে রয়েছে বেশ বড় দোতলার পাকা দালান। দোতলার উপরে একটা সিলে কোঠা রয়েছে। দালান বেশ পুরনো হয়, দেয়ালের গা দিয়ে শ্যাওলা জমেছে। বাড়ির চারপাশের গাছ থেকে ঝরে পড়ছে লতা পাতা। বাড়ির গেটে ঢোকার মুখে বড় সাইনবোর্ড লেখা, ইচ্ছে কুঠুরি, চৌধুরী নিবাস। গাড়ি থেকে নামতে নামতে রুদ্র বলল, থামো, বলে গাড়ি থেকে নেমে অরুর দিকে দরজা খুলে দিয়ে নিজের হাত বাড়িয়ে দিল। অরু কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তাই দেখে রুদ্র বলল, অন্ধকার একা নামতে গেলে ফরশিওর পা ফসকে যাবে, তাই এই সাহায্য। রুদ্রর কথা শুনে অরু মনে মনে বলল, আপনার কাছ থেকে আর কি বা এক্সপেক্ট করা যায়। মনের কথা শেষ করে অরু রুদ্রের হাতে হাত দিয়ে সাবধানে গাড়ি থেকে নামল। সত্যি বেশ অন্ধকার, কোনো কিছু স্পষ্ট চোখে ধরা দিচ্ছে না, সবই আফসা আফসা। বাড়ির সামনে একটা ছোট লাইট, তা যথেষ্ট পরিষ্কার দেখার কাজ করছে না। সবাই যখন একসাথে বাড়ির দরজার দিকে অগ্রসর হবে, হঠাৎ পেছন থেকে একটি রুক্ষ পুরুষালী কণ্ঠে ভেসে আসলো, আদনান। রুদ্র। সবাই পিছনে ফিরতে সবার মুখে একটা তৃপ্তির হাসি ফুটল। আতিফ চৌধুরী দাঁড়িয়ে আছেন, আদনান সাহেবের বাবা এবং রুদ্রর দাদা। বেশ লম্বা, কিন্তু বয়সের জন্য একটু কুঁজো হয়ে গেছেন। ফর্সা চেহারা, তীক্ষ্ণ দৃষ্টি, পরনে কালো পাঞ্জাবি আর পায়জামা। উনি ধীরে ধীরে এগিয়ে আসলেন রুদ্রদের দিকে, মুখে তার প্রশস্ত হাসি। কাছে এসে দাঁড়াতেই সবাই সালাম দিল। আতিফ চৌধুরী রুদ্রের কাঁধে হাত দিয়ে বললেন, শেষমেশ এই বুড়োর কথা মনে পড়েছে দাদু ভাই। রুদ্র ঠোঁট কামড়ে হেসে বলল, দাদা, তোমাকে ভুলেছি, কি যে মনে করো, বলে গলা জড়িয়ে ধরল দুইজন দুইজনের। রুদ্র দাদা দাদির খুব প্রিয়, বলতে গেলে চোখের মণি। আজ এতদিন পর নিজ নাতিরে দেখে খুব খুশি হয়েছেন আতিফ চৌধুরী। মাশাআল্লাহ, নাত বউ তো হীরের টুকরো, সাত পানা মুখ। মহিমা চৌধুরী অরুর মুখখানি খুব সুন্দর করে দেখে বললেন। মহিমা চৌধুরী রুদ্রর দাদি, স্বভাবে একটু চঞ্চল, তা তার কথা শুনলে বোঝা যায়। বয়সকালে ভীষণ দুরন্ত ছিলেন, তা নিজের মুখে বলেছেন মহিমা চৌধুরী। অরু বেশ চিন্তায় ছিল রুদ্র দাদা দাদি তাকে আদৌ পছন্দ করবে কিনা, কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে সবাই বেশ মিশুকে। অরুর বেশ পছন্দ হয়েছে জায়গাটা, পরিবার আর দাদা দাদি। অরু যেন সব ভুলে গিয়েছে, সবার মাঝে বসে সে যেন ভুলে গিয়েছে তার মানসিক যন্ত্রণার কথা। অরু আগের মতো হাসছে, গল্প করছে, কবিতা আবৃত্তি করছে। অরুর চোখে প্রকাশ পাচ্ছে অরুর খুশি। রুদ্র ঘরের এক কোণে দাঁড়িয়ে চুপচাপ অরুকে পর্যবেক্ষণ করছিল। অরুর প্রত্যেকটা হাসি রুদ্রকে উজ্জীবিত করছে।
এতদিন যেন সে শ্বাস নিতে ভুলে গিয়েছিল। অরু না হাসলে যে রুদ্রের পৃথিবী অন্ধকার হয়ে যায়, সেটা কি অরু জানে? না, জানে না, জানার দরকার নেই। রুদ্রের মতে ভালোবাসা লুকিয়ে করতে হয়, তাতে সম্পর্কের উন্নতি হয় এবং অন্যদের চক্ষুশূলও হতে হয় না। ঘুমন্ত অরুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্র। লম্বা জার্নি করার কারণে অরু কোনো সমস্যা ছাড়াই ঘুমিয়ে পড়েছে। রুদ্রর বাহুর ওপর মাথা দিয়ে রুদ্রকে শক্ত করে জড়িয়ে আছে অরু। অরুর নিষ্পাপ মুখটি অরুকে আরও বেশি মায়াবী করে তোলে। এই মায়াবী চাহনি রুদ্রকে আরও বেশি করে অরুর দিকে টানে, আকর্ষণ করে চুম্বকের মতো। প্রথম যখন ক্লাসে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়েছিল অরু, সেই দিনই যেন হৃদয় হস্তান্তর করেছিল অরুর হাতে। আজকে যখন ভাবে কি ভাগ্য করে পেয়েছিল অরুকে, নিঃশ্বাস নেওয়া যেন বন্ধ হয়ে আসে। ভাগ্যিস অরুর বোনটা পালিয়েছিল। এইসব মনে মনে বিড়বিড় করে। নিজে আপন মনে হাসলো। অরুর কপাল আলতো করে চুমু দিয়ে গায়ের চাদরটা সুন্দর করে টেনে দিল অরুর শরীরের ওপর। নিচে অরুকে জড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে পলক বুঝল। গ্রামের সোনালি কুয়াশার চাদরে মোড়ানো স্নিগ্ধ সকাল। পাখিরা গাছ ছেড়েছে উড়ার নেশায়। পাখিদের সে মিষ্টি কোলাহল উপভোগ করছে অরু, রুদ্রসহ বাড়ির সকলে। গ্রামের সকালে হাঁটতে বেরিয়েছে চৌধুরী পরিবার। রুদ্র প্রথম আসতে চায়নি। অরু তাকে এক প্রকার জোর করে উঠিয়ে এনেছে। রাতের ঘুম ভালো হয়, অরুর সকালে উঠতে কষ্ট হয়নি। সকালে উঠে যখন শোনে সবাই মিলে বাইরে যাবে হাঁটতে, অরু তখন বেশ উৎফুল্ল হয়ে লাফিয়ে ওঠে। পরিবারের সবার সামনে অমন শিশুসুলভ আচরণ করায় অরু বেশ লজ্জায় পড়ে। বিথি অবশ্য বলে থাকে, লজ্জা পড়ার কোনো দরকার নেই, আমরা এখানে সবাই পরিবারের লোকই। সকাল সকাল রুদ্রর ঘুম থেকে ওঠায় মেজাজ ভালোই চটে আছে। অরুকে কিছু বলতে পারছে না ওর আগ্রহ দেখে। এখন যদি রুদ্র কিছু বলে, অরুর মুড আবার খারাপ হয়ে পড়বে। রুদ্র তাই নিজের ইমোশনাল কন্ট্রোল করার চেষ্টায় আছে। গ্রামের সকাল কুয়াশায় ভর্তি থাকে শীতের সময়, এখানেও তাই। শহরের ঠান্ডা কেটে গেলেও গ্রামের থেকে ঠান্ডা যাওয়ার নামগন্ধ নেই। চৌধুরীরা তাদের জমি দেখতে এসেছে। রাস্তা ঠিকঠাক দেখা যাচ্ছে না বলতে হয়। কুয়াশার সব সাদা করে দিচ্ছে চোখের সামনে। অরু একবার তো হাঁটতে হাঁটতে হোঁচট খেতে বসেছিল, কিন্তু রুদ্রের জন্য বেঁচে গিয়েছে। রুদ্র অরুকে ব্যালেন্স হারাতে দেখে সঙ্গে সঙ্গে ওর বাহু ধরে নেয়। অরু বেশ কিছু স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল। রুদ্র খপ করে হাত ধরায় অরুর হুঁশ ফিরে আসলো। আসতে বলল, আমি ঠিক আছি, ধরতে হবে না। রুদ্র আর চোখে একবার অরুর দিকে চেয়ে মুচকি হাসলো। আমি ছিলাম বলে ঠিক আছো, নাহলে এতক্ষণে খালের জলে হাবুডুবু খেতে, বলে আরো জোরে হাত রাখলো। অরু অনেক চেষ্টা করলো হাত ছাড়ানোর, সব চেষ্টায় বৃথা হলো। সকালের প্রাতঃভ্রমণ শেষ করে ইচ্ছে কুঠুরিতে ফিরে আসলো সবাই। এসেই সবাই দোতলার ছাদে। আজকে সকালের নাস্তা ছাদে আয়োজন করা হয়েছে। বিশাল বড় ছাদ, ছাদের চারপাশ দিয়ে সিমেন্টের রেলিং দেয়া। এজন্যই ইভান নিজেদের ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে পুরো ছাদ জুড়ে। ছাদে তেমন কোনো গাছ নেই, শুধু রয়েছে 2টা চন্দ্রমল্লিকা আর একটা গোলাপ গাছ। বোঝাই যাচ্ছে ছাদের তেমন কোনো যত্ন নেওয়া হয় না। ছাদের এক সাইডে বিশাল টেবিল পাতা হয়েছে, আর চারপাশ দিয়ে চেয়ার রাখা হয়েছে সদস্য সংখ্যায় হিসেব করে। বাড়ির ছেলেরা সেখানে যেই বসেছে, অরু আর বৃথি চলে এসেছে ছাদের অপর দিকে। বাড়িটা গ্রামের একদম কেন্দ্রে অবস্থান করায় ছাদের থেকে পুরো গ্রাম ছবির দৃশ্যের মতো লাগছে। অরু পুরো দৃশ্যটা দেখতে দেখতে ওর চোখগুলো জলজল করে উঠল। তাই দেখে বিথি বলল, এখন ভালো লাগছে অরু? চোখ না সরিয়ে মাথা নাড়িয়ে শব্দ করলো অরু। বিথি তাই দেখে হাসল, মাথায় হাত বুলিয়ে জড়িয়ে ধরল। বিথি হঠাৎ জড়িয়ে ধরায় অরু বেশ অবাক হলো। চোখ বড় বড় করে বৃথির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপি? কিছু না অরু, তোমার মতো বোন পেয়ে আমি সত্যি খুব খুশি। তোমার জন্যই ভাইটা আমার আগের মতো সবার সাথে কথা বলছে। থ্যাঙ্কস অরু, বলে অরুর গালে চুমু দিল। অরু খুশিতে বিথিকে জড়িয়ে ধরল। সকালে নাস্তা সেরে সবাই নিচে চলে এসেছে। রাবেয়া চৌধুরী আর মহিলা চৌধুরী হেসেলে গিয়েছেন দুপুরে কি রান্না করা হবে তাই দেখতে। রুদ্র রুমে চলে গিয়েছে। যাওয়ার আগে অরুকে বলে গিয়েছে, ঘরে যাচ্ছি, বিরক্ত করবা না আর বাড়ির বাইরে একা যাবা না। অরু উল্টো ঠোঁট উল্টে মাথা নেড়ে সাইজ জানিয়েছে। বিথির সঙ্গে উঠোনে যেয়ে দাঁড়ালো। আগের রাতে বেশ অন্ধকার থাকায় অরু পুরোটাই ঠিক মতো দেখতে পারেনি।
আজ এ সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করে দেখছে। উঠানের সামনে যে পাঁচিল দেয়া সেটাও বেশ পুরনো, বাড়ির বয়সে না হলেও খুব কমও না। বিভিন্ন স্থান থেকে সিমেন্টের পত্তা খসে পড়েছে। পাঁচিল লাগোয়া অনেক বড় বড় গাছ রয়েছে। বাড়ির দক্ষিণের পাঁচিলের সাথে কাঁঠাল গাছ, জামরুল গাছ। জামরুল গাছ হঠাৎ অরু থেমে গেল। অরুকে দাঁড়িয়ে থাকতে দেখে বিথি বলল, কি হয়েছে অরু, থেমে গেলে কেন? অরু বিথির দিকে তাকিয়ে বলল, এইটা জামরুল গাছ না? বিথি জামরুল গাছের পানে চোখ বুলিয়ে বলল, হুম। অরু উত্তরটা শুনে আনমনে হাসল। অরুকে এমন রহস্যময় ভাবে হাসতে দেখে বিথি উসখুস করে বলল, কিছু কি হয়েছে অরু? আরে না আপি, তেমন কিছু না। ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। বিথির আগ্রহ জাগলো, কৌতূহলী দৃষ্টিতে তাকে বলল, কি ঘটনা? আমাদের বাড়িতেও একটা জামরুল গাছ ছিল। সেটা বেশ বড় ছিল। সেখানে প্রত্যেক বছর মৌমাছির চাক হতো। সেই জন্যই আমরা বাচ্চারা কেউ ওই গাছের কাছে যেতাম না। কিন্তু একদিন, অরু ঘটনা বলতে বলতে হঠাৎ থেমে গেল। ওর দৃষ্টি সামনের কোথাও আটকে গিয়েছে। বিথি অরুর দৃষ্টি অনুসরণ করে পিছনে ফিরে তাকাতেই দেখল গেটের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বিথি সেই দিকে তাকাতে অরু জিজ্ঞেস করল, কে গো? বিথি কিছুক্ষণ ভালোভাবে দেখার চেষ্টা করলো। মেয়েটা এখনো অরু বা বিথিকে দেখেনি। বিথি হঠাৎ লাফিয়ে উঠে বলল, ও তো মহুয়া। অরু ভুরু কুঁচকে বলল, এই মহুয়া আবার কে? বিথি অরুর দিকে ফিরে বলল, এই বাড়ি থেকে কিছুটা দূরে মহুয়ার বাড়ি। আমরা ছোটবেলায় যখন ছুটিতে এখানে আসতাম তখন মহুয়ার সাথে খেলতাম। তোমারও ভাইও খেলতো? মুখ ফসকে বলে ফেলল অরু। বিথি মুখ টিপে হেসে বলল, ওরই বয়সের তো মহুয়া। ওদের দুজনের বেশ ভাব ছিল ছোটবেলায়। মহুয়া যা বলতো রুদ্র তাই করত। বিথির কথাগুলো অরুর কানে যেতেই অরু শক্ত হয়ে উঠল। চোখ মুখের চাহনি কেমন কঠিন হয়ে উঠল। বিথি অরুর বাহু ধরে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে? অরু কি প্রতিক্রিয়া পোষণ করবে বুঝতে পারল না। কঠিন হয়ে আসা মুখে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, না কিছু হয়নি আপু। মহুয়া কেমন আছিস? বিথির প্রশ্নে মহুয়া বিথিদের দিকে তাকালো। বিথিরা হেঁটে আসছে ওর দিকে। বিথিকে দেখে মহুয়া একগাল হেসে বলল, বিথি আপি আমি ভালো আছি, তুমি কেমন আছো? বলেই বিথিকে জড়িয়ে ধরল। অরু পাশে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গিয়েছে। বিথি বলল, আমি ভালো আছি, কতদিন পর। হ্যাঁ আপি। রুদ্র কেমন আছে? আমার কথা ভুলে গেছে মনে হয়। মহুয়ার এই কথা শোনা মাত্র অরুর তালু মুঠো হয়ে আসলো। মনে মনে বলল, কোন দুঃখে তোমাকে মনে করতে যাবে আমার বর? তার এত সুন্দরী বউ থাকতে তার আর কারো কথা মনে করতে হয়? আইসে বলতে রুদ্র আমাকে ভুলে গেছে? হ্যাঁ গিয়েছে বলে মুখ বাঁকালো। বিথি আর মহুয়া তা কেউই দেখল না। বিথি পাশে তাকে অরুকে কাছে টেনে এনে বলল, মিট উইথ অরু, রুদ্রের বউ। বিথি পরিচয় করিয়ে দিয়ে বলল। মহুয়া অরুর দিকে তাকালো। এইবার ঠিকঠাকভাবে দেখলো অরু মহুয়াকে। মায়াবী মুখ, শ্যামাঙ্গিনী, ডাগর ডাগর চোখ, খাড়া না, চুলগুলো খোপা করে রাখা, পরনে কালো কামিজ। দেখে বোঝা যায় মেয়ে গ্রামে থাকে না। অরুর দিকে তাকিয়ে মহুয়া অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, ও মাই গড, ইটস ইম্পসিবল। রুদ্র বিয়ে করেছে? মহুয়ার কথা শুনে অরুর রাগ হলো। মনে মনে বলল, কেন, বিয়ে করতে পারবে না বুঝি? হ্যাঁ ভাই বিয়ে করেছে শেষমেশ, বিথি বলল। মহুয়া অরুকে একবার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে বলল, কি সুন্দরী। রুদ্রর চয়েস আছে বলতে হবে, রুদ্রর নয় উপরওয়ালা। এতক্ষণে বলল অরু। অরুর কথা বিথি বুঝতে পারলেও মহুয়া কিছুই বুঝতে পারেনি। সে অবাক চোখে তাকে বলল, মানে বিয়েটা পছন্দ করে না? কেমনে যেন হয়ে গেছে। এবার যেন মহুয়ার মাথা আরো ঘুরে গেল। সে বিথির দিকে তাকালো। বিথির মুখে একগাল হাসি। মহুয়া বলল, আপি মানে? বিথি অট্ট হাসি দিয়ে বলল, পরে বলছি, তুই ঘরে আয়। এই বলে মহুয়াকে নিয়ে অরু আর বিথি ঘরে প্রবেশ করলো। অরু আর বিথি মহুয়াকে নিয়ে বাসায় ঢুকলো। মুখটা অলরেডি বাংলার পাঁচের মতো হয়ে রয়েছে অরুর। বিথি ঘরেতে ঢুকতেই চেঁচিয়ে উঠে বলল, মা ও মা, এইদিকে আসো, দেখো কে এসেছে। অরু পাশ থেকে চুপ করে সরে গিয়ে ঘরে চলে গেল। মহুয়াকে মোটেও ভালো লাগছে না। ঘরে ঢুকতে অরু দেখলো রুদ্র সোফায় বসে ল্যাপটপে কী সব যেন করছে। দরজা খোলার শব্দে রুদ্র দরজার পানে তাকালো। অরুর থমথমে মুখ দেখে রুদ্র ভুরুকুটি করে তাকালো। অরু গটগট করে বিছানার উপর যেয়ে বসে পড়ল।
রুদ্র ল্যাপটপ পাশে রেখে উঠে আসলো অরুর কাছে। অরু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রুদ্রর দিকে। রুদ্র বুঝছে না তার বউয়ের মাথায় কি চলছে। রুদ্র শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আমার আবার কি হবে শুনি? হবে তো আপনার। আপনার ছোটবেলার বান্ধবী যে এসেছে। অরু সরাসরি উত্তর দিল। রুদ্র ভুরু কুঁচকে গেল কৌতূহলী স্বরে। তারপর বলল, বান্ধবীটাকে? বাহ! অরু বলে উঠে দাঁড়ালো। রাগী চোখে তাকিয়ে রইল। বড় করে দুবার নিঃশ্বাস নিয়ে বলল, আপনার ছোটবেলার বান্ধবী মনে পড়ছে না বুঝি, যার কথা আপনি সবসময় শোনেন? অরুর কণ্ঠ আস্তে আস্তে চওড়া হচ্ছে। রুদ্র ততই অবাক হচ্ছে। রুদ্র কিছু বলতে যাবে হঠাৎ বাইরে থেকে রাবেয়া চৌধুরীর ডাক। কর্ণ গুহে আসতেই রুদ্র থেমে গেল। রাবেয়া চৌধুরী তাদের দুজনকে বাইরে ডাকছেন। অরু শাশুড়ির ডাক শুনে রুদ্রের দিকে কটমট করে আর চোখে তাকিয়ে বাইরে চলে গেল। রুদ্র পিছন পিছন বাইরে আসলো। অরুর পাশে এসে দাঁড়ালো রুদ্র। বাইরে সবাই হাসাহাসি করছে কোনো এক ব্যাপারে। রুদ্র অরুর দিকে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, কোন বান্ধবী বললে না? কানের কাছে শীতল কণ্ঠস্বর ভেসে আসাতে অরু মুখ ফুলিয়ে বলল, সামনে তো বসে আছে, চিনতে পারছেন না বুঝি? রুদ্র অরুর কথা অনুসারে সামনে তাকালো। সে এতক্ষণ খেয়াল করেনি সত্যি তার সামনাসামনি একটা মেয়ে বসে আছে। রুদ্র নিজের মস্তিষ্কে চাপ দিল, কোথায় যেন দেখেছে মেয়েটাকে, ঠিক মনে পড়ছে না। কথায় কথায় হঠাৎ রুদ্রের দিকে চোখ পড়ল মহুয়ার। রুদ্রকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালো মহুয়া। হাসি মাখা মুখে এগিয়ে এসে দাঁড়ালো রুদ্রর সামনাসামনি। উৎসাহিত কণ্ঠে বলল, কেমন আছিস রুদ্র? আকস্মিক এমন ঘটনা ঘটায় রুদ্র বেশ হকচকিয়ে গেল। অরুর দিকে একবার তাকালো। দাঁতে দাঁত চেপে ওর দিকে তাকিয়ে আসছে অরু। রুদ্র এবার সামনে তাকিয়ে বলল, ভালো আছি, কিন্তু কিন্তু চিনতে পারছিস না তাই তো? মহুয়া বেশ স্বাভাবিকভাবে রুদ্রর মনের কথা বলে দিল। রুদ্র শুষ্ক হেসে বলল, ইয়েস। রুদ্রের নির্ভেজাল স্বীকারোক্তি শুনে মহুয়া মুখ টিপে হাসল। একবার অরুর দিকে তাকালো। অরু হাসার চেষ্টা করছে। মহুয়া হেসে উত্তর দিল, আমি মহুয়া। এই কথা শুনতে রুদ্রের ভুরুচের উঁচু হয়ে গেল। অবাক হলো বেশ, সেটা ওর চাহনি দেখে বোঝা যাচ্ছে। হেসেও হাসতে পারছে না। রুদ্র কিছুক্ষণ মহুয়াকে ভালো করে পর্যবেক্ষণ করল। বিথি সোফা থেকে উঠে এসে মহুয়ার পাশে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, কিরে রুদ্র, তোর মেমোরি এত খারাপ হয়ে গেছে? সেটা তো আগে জানতাম না। তুই মহুয়াকে চিনতে পারলি না? সি, বাদাম খা। বিথির কথা শুনে মহুয়া হেসে ফেলল। ওরু চুপচাপ সব দেখছিল। রুদ্রর বিথির কথায় বলল, সত্যিই চিনতে পারিনি মহু আপু। অরুর চোখ যেন কপালে উঠে বসে পড়ল। বিড়বিড় করে বলল, আপু? অরুর বিড়বিড়ানি যেন রুদ্রের কানে গেল। অরুর দিকে তাকিয়েই বলল, অনেকদিন পরে দেখা হলো মহু আপু, কেমন আছো? রুদ্রের দৃষ্টি একদম অরুর চোখে পড়ে। অরুর গলা শুকিয়ে আসলো। এতক্ষণ যাকে নিয়ে নিজের স্বামীকে এত কথা শোনালো, সে আসলে তার আপু হয়? রুদ্র কি তাকে আর মেনে নেবে? বেশ অনেকক্ষণ ধরে কথাবার্তা চলল মহুয়ার সাথে। এর মধ্যে অরু মহুয়ার সাথে ভালোই মানিয়ে নিয়েছে। তবে মাঝে মাঝে রুদ্রর উদ্দেশ্য করে অরু কিছু প্রশ্ন করে, কিন্তু রুদ্র অরুর কথা কোনো উত্তর দেয়নি। সম্পূর্ণ প্রসঙ্গে এড়িয়ে গিয়েছে রুদ্র। অরু ভালোই বুঝতে পারছে আজ কপালে অসীম দুঃখ আছে তার। কথায় কথায় অরু জানতে পারল মহুয়া বিবাহিত এবং 2 বাচ্চার মা। বয়স হিসেবে ঠিক আছে ব্যাপারটা, কিন্তু মহুয়াকে দেখে কেউ বলতে পারবে না সে 2 বাচ্চার মা। এমন অনেক গল্প করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে কেউ খেয়ালই করেনি। মহুয়া ওঠার প্রস্তুতি নিতে নিতে বলল, তাহলে এখন উঠি, আবার যদি সময় পাই আসবো। বলে মহুয়া উঠে দাঁড়ালো। বিথি আরও কিছুক্ষণ বসতে বলল, কিন্তু মহুয়া বলল, না না আপি, এখন আর না, ছেলে দুটো রয়েছে একা, এখন উঠি, পরে ওদের নিয়ে আবার আসবো, তখন নয় অনেকক্ষণ বসবো। মহুয়াকে আর জোর করা হলো না। মহুয়া চলে গেল। যথাযথ মহুয়া চলে যেতেই রুদ্র ঘরে চলে গেল। অরু তাড়াতাড়ি করে পিছন পিছন গেল রুদ্রর ঘরে। ঘরে প্রবেশ করতে অরু বলে উঠল, সরি, আমি বুঝতে পারিনি যে মহুয়া আপু আপনারও আপু হয়। আমি তো। রুদ্র রুক্ষ দৃষ্টি অরুর চোখে রাখতেই অরু নিশ্চুপ হয়ে গেল। রুদ্র কোনো কথা না বলে আলমারির কাছে যেয়ে আলমারি থেকে নিজের জন্য ট্রাউজার আর একটা কালো রঙের টি শার্ট বের করে। ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। অরু চুপচাপ করে দাঁড়িয়ে রইল। দুপুরে খাওয়ার সময় রুদ্র খাওয়ার টেবিলে কোনো কথা বলেনি অরুর সঙ্গে। অরু বারবার চেষ্টা করছিল কথা বলার,
কোনো কিছুতে কাজ হয়নি। শেষমেশ রুদ্রের কঠিন চাহনি দেখে অরু আর বাড়াবাড়ি করতে গেল না। সন্ধ্যার লালচে আভা শেষ করে এখন আকাশে ঘন অন্ধকার, তারই মাঝে পূর্ণিমার চাঁদ আলো দিয়ে ভরিয়ে তুলেছে চারপাশটা। অরু নীরবে দাঁড়িয়ে আছে ছাদে। বুকের ভেতর কেমন হাহাকার করছে। ঠোঁট কামড়ে রেলিংয়ের ওপর হাত দিয়ে মাথা নিচু করে বিড়বিড় করলো, সরি তো বলতে চাচ্ছি, আপনি কেন আমার কথা শোনেন না? আপনি জানেন না আপনি কথা না বললে আমার কষ্ট হয়, তারপরও কেন এমন করেন? বলতে বলতে কেঁদে ফেলল অরু। নীরবে চোখের জল গালছে পড়তে লাগলো। ঠোঁট কামড়ে নিজেকে থামানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো অরু। শব্দহীন পরিবেশে কারো পদচারণার শব্দ কানে আসতেই অরু কাঠ হয়ে গেল। সাথে সাথে চোখের জল মুছে নিল। পিছনে ফিরতেই দেখল রুদ্র গম্ভীর মুখে তাকিয়ে আছে তারই দিকে। অরু আস্তে করে ঢোক গিলে বলল, আপনি? কান্না মিশ্রিত স্বর, যে কেউ শুনলে বুঝতে পারবে অরু কাঁদছিল। রুদ্র অরুকে এড়িয়ে রেলিংয়ের কাছে যেয়ে দাঁড়ালো। অরু নীরবে দাঁড়িয়ে রইল, আর একটা প্রশ্ন করল না। হঠাৎ রুদ্র গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, মহুয়া আপুকে নিয়ে উল্টাপাল্টা ভাবার কারণ কি জানতে পারি? কোনো কারণ নেই। বিথি আপু যখন বলেছিল আপনি মহুয়া আপুর সব কথা শোনেন, তখন আমার মনে কেমন যেন লেগেছিল, তাই এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলাম। ভাঙা ভাঙা কণ্ঠে উত্তর দিল অরু। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তার মানে আপি বলেছে তোমাকে, তাই তো? অরু রুদ্রের প্রশ্নের প্রতিক্রিয়া না সূচক মাথা নাড়াতে লাগলো। কিছু বলতে যাবে এমন সময় রুদ্র বলল, থাক, আর কিছু বলতে হবে না, আমি আগে আপির সাথে কথা বলেছি, পুরো বিষয়টা জানি আমি, বলে অরুর দিকে এগিয়ে গেল রুদ্র। অরুর কোমল পদ্মার ন্যায় আখি দয়ে চোখ রাখল। নিজের বাম হাত দিয়ে অরুর কোমর জড়িয়ে ধরল শক্ত করে। অরুর শরীরে শিহরণ বয়ে যেতে সময় লাগলো না। রুদ্র অরুর গলার কাছ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে আলতো করে হাত বুলিয়ে দিল। ততক্ষণে অরুর অধর কাঁপছে। রুদ্র সেই দিকে তাকে মুচকি হাসলো। অরুকে আরো শক্ত করে জড়িয়ে নিল নিজের সঙ্গে। অরু রুদ্রের টি শার্ট খামছে ধরল। কিছুক্ষণের জন্য সব ভুলে গেল অরু। শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে, এমনভাবে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে অরু। রুদ্র নিজের ঠোঁটখানি অরুর গোলাপি ঠোঁটের সাথে মিশিয়ে নিল। কতক্ষণ সময় পেরিয়ে গেল কারোরই খেয়াল নেই। দুজনেই পরম ভালোবাসে ডুবে রয়েছে। অনেকক্ষণ পর রুদ্র অরুকে নিজের থেকে আলাদা করলো। আলাদা করতে অরু হাউমাউ করে কেঁদে ফেলল। রুদ্রের বুকে মারতে মারতে বলল, আপনি যদি সব জানতেন তাহলে কেন আপনি আমার সাথে কথা বলছিলেন না? আপনি জানেন না, আমার সাথে রাগ করে কেউ যদি কথা না বলে আমার অনেক খারাপ লাগে, নিতে পারি না। বলতে বলতে মারতে রইল অরু। রুদ্রর তৃপ্তির হাসি ফুটেছে। সে অরুকে একটানে পুনরায় নিজের সাথে মিশিয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, মাঝে মধ্যে জ্বালাতে ভালো লাগে। আর প্রথম আমি সত্যি রেগেছিলাম, কিন্তু পরে আপির সঙ্গে পুরো ব্যাপারটা আলোচনা করার পর রাগটা কমেছে। অরু আবার শান্ত হয়ে গেল। রুদ্রকে জড়িয়ে ধরে বলল, আপু যে বলল মহু আপু আর আপনি সমান বয়সে, সেটাও কি মজা ছিল? রুদ্র মুখ টিপে হাসল। অরুর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সেটা মজা করে বলেনি, মহু আপু আমার থেকে 9 মাসের বড়, তাই হয়তো সেম বয়স বলেছে। ও, বুঝতে পেরেছি, এমনভাবে বলল অরু। শোনা, আমি শুধু তোমাকেই ভালোবাসি, শুধুই তোমাকে। আমার জীবনের একমাত্র তুমি আছো, শুধুই তুমি। পূর্ণিমার চন্দ্রিমার দিকে অপলক স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অরু। পাশে রুদ্র অরুর পানে স্নিগ্ধ শোভন দৃষ্টিতে তাকিয়ে আছে। চারিদিকে আজ প্রেমময় সৌরভ। অন্ধকার আকাশে আলোকময় চাঁদকে বারবার ঢেকে দেওয়ার চেষ্টা করছে সঞ্চারিণী। অরু সেদিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, আমি যদি কখনো হারিয়ে যাই, আপনি কি আবার নতুন বিয়ে করবেন? আকাশের পানে উত্তর অপেক্ষায় তাকিয়ে আছে অরু। কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেছে, রুদ্র কোনো উত্তর দেয়নি। অরু আস্তে করে ঘাড় ঘুরিয়ে রুদ্রের পানে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, কি হলো বলুন? রুদ্র স্নিগ্ধ হাসলো। আকাশের পানে সে বলল, মনে রেখো, যেদিন তুমি হারিয়ে যাবে সেদিন তুমি আমাকেও কারণ দিয়ে যাবে। এ আব্রাহাম চৌধুরী রুদ্রর চিহ্ন এই পৃথিবীর বুকের থেকে মুছে দেয়ার। অরুর ক্ষণে হৃদয় কেঁপে উঠল। ছলছল নয়নে তাকিয়ে রইল। রুদ্র অরুর একদম কাছে এসে দাঁড়িয়ে অরুর মুখখানি নিজের হাতের তালুর মধ্যে আলতো করে আবদ্ধ করে কোমল সুরে বলল, তুমি হারিয়ে গেলে আমিও যাব হারিয়ে। অরু রুদ্রকে জড়িয়ে ধরল। কাঁপান্বিত কণ্ঠে বলল, খবরদার, অমন কথা বলবে না, আমি মজা করেছিলাম, আমি আর অমন কথা বলবো না। রুদ্র অরুর কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে সোনা, আর বলবো না, কিন্তু একটা কথা তো বলতে পারি।
অরু মুখ তুলে তাকালো রুদ্রর দিকে, চোখ পিটপিট করে বলল, কি কথা? রুদ্র অরুর কানের কাছে মুখ নিয়ে গলা একদম খাদে নামিয়ে হাসকি কণ্ঠে বলল, আই লাভ ইউ বেবি।